সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে বসেই আমার এই ক্লাস দেখছো, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি, প্রভাষক, আইসিটি নওয়াবিকি কলেজ এবং মাস্টার ট্রেনার, সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে ইনপুট স্টেটমেন্ট নিয়ে। সি প্রোগ্রামিং বা যে কোনো প্রোগ্রামিং এর অত্যাবশ্যকীয় একটি বিষয় হচ্ছে ইনপুট, অর্থাৎ কোনো কিছু ইনপুট করা হলেই তারপর চাহিদা অনুযায়ী সেটিকে প্রসেস করেই ব্যবহারকারীর সামনে ফলাফল উপস্থাপন করা হয়। কাজেই ইনপুট না হলেই প্রোগ্রামের কোনো কিছুই আউটপুটও পাওয়া সম্ভব নয়। তাই আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ শেষে তোমরা ইনপুট স্টেটমেন্ট কি তা বর্ণনা করতে পারবে, বিভিন্ন প্রকার ইনপুট স্টেটমেন্টের ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার ইনপুট স্টেটমেন্টের ব্যবহার করতে পারবে। ইনপুট স্টেটমেন্ট প্রোগ্রামে কোনো এক্সপ্রেশন কিংবা ফাংশনের শেষে দেওয়া হয় একটি সেমিকোলন। সি প্রোগ্রামিং এর যে কোনো এক্সপ্রেশন বা কোনো ফাংশনের শেষে কি করা হয়? একটি সেমিকোলন ব্যবহার করা হয়। সি এর ভাষায় একে সাধারণত বলা হয় একটি স্টেটমেন্ট, অর্থাৎ একটি এক্সপ্রেশন বা একটি ফাংশনের পরে যখন একটি সেমিকোলন ব্যবহার করা হয়, ওই পূর্ণাঙ্গ লাইনটিকেই একটি স্টেটমেন্ট বলা হয়ে থাকে। সি প্রোগ্রামিং এ অনেক ধরনের লাইব্রেরি ফাংশন রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে stdio, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এই লাইব্রেরি ফাংশনটি যা সম্পন্ন করে সকল ধরনের ইনপুট এবং আউটপুটের কাজ। অর্থাৎ সি প্রোগ্রামিং এর শুরুতেই একটি লাইব্রেরি ফাংশনকে ইনক্লুড করে দিতে হয়, যেটির নাম হচ্ছে stdio.h। std স্ট্যান্ডার্ড আই ইনপুট ও আউটপুট .h, এটি হিডেন অবস্থায় লাইব্রেরির মধ্যে থাকে, এটি হচ্ছে তার টাইপ। এই stdio.h এই লাইব্রেরি ফাংশনটি কি করে? প্রোগ্রামের সকল ইনপুট এবং আউটপুটের কাজগুলি কিন্তু করে থাকে। প্রোগ্রামের ডেটা তথা ভেরিয়েবলের মান গ্রহণ করার নিমিত্তে ব্যবহৃত স্টেটমেন্টকে বলা হয় ইনপুট স্টেটমেন্ট। অর্থাৎ একটি প্রোগ্রামে যে ভেরিয়েবল ব্যবহার করা হয়, যে ভেরিয়েবলের একটি মান দেওয়া হয়, তারপর সেই মানটি প্রসেস করে ফলাফল আকারে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে থাকে। তো এই যে ভেরিয়েবলের মান গ্রহণ করার নিমিত্তে যে স্টেটমেন্টটি ব্যবহার করা হয় তাকে বলা হয় ইনপুট স্টেটমেন্ট। অর্থাৎ যে সকল স্টেটমেন্টের সাহায্যে উপাত্ত প্রদান করা হয় প্রোগ্রামকে, তাকে বলা হয় ইনপুট স্টেটমেন্ট। যেমন স্ক্যানএফ উপাত্ত গ্রহণ করার জন্য, গেটস স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য, গেট ক্যারেক্টার কোনো বর্ণকে নেওয়ার জন্য। অর্থাৎ যে কোনো উপাত্ত বা ডেটাকে নেওয়ার জন্য ব্যবহার করা হয় থাকে স্ক্যানএফ। স্ট্রিং হচ্ছে সেট অফ ক্যারেক্টার, সেট অফ বর্ণ, সেট অফ লেটার। অর্থাৎ একাধিক লেটার মিলে একটি বর্ণ বা ক্যারেক্টার হয়ে থাকে, বর্ণ বা ওয়ার্ড হয়ে থাকে, যেটি হলো স্ট্রিং। এই ধরনের কোনো কিছুকে ইনপুট হিসেবে নেওয়ার জন্য ব্যবহার করা হয় গেটস, এবং সিঙ্গেল একটি বর্ণকে ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয় গেট ক্যারেক্টার, এই ইনপুট স্টেটমেন্টটি। সি প্রোগ্রামিং এ ডেটা ইনপুট দেওয়া হয় তিনটি ব্যবস্থার মাধ্যমে, অর্থাৎ তিন ধরনের ইনপুট ব্যবস্থার মাধ্যমে। যথা একটি হচ্ছে অ্যাসাইনমেন্ট ইনপুট স্টেটমেন্ট, বা এটাকে সংক্ষেপে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট বলা হয়ে থাকে। দ্বিতীয়টি হচ্ছে এক বা একাধিক বর্ণ পড়া বা রিডিং এ ক্যারেক্টার ইনপুট স্টেটমেন্ট। তৃতীয়টি হচ্ছে ফরম্যাটেড ইনপুট স্টেটমেন্ট। প্রথমেই আমরা দেখে নেব হচ্ছে অ্যাসাইনমেন্ট ইনপুট স্টেটমেন্টটি কি। ডেটার মান যদি পরিবর্তন না হয়ে সরাসরি একটি চলকের মাধ্যমে প্রকাশ করার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে তাকে বলা হবে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট বা অ্যাসাইনমেন্ট ইনপুট স্টেটমেন্ট। যদি ডেটা পরিবর্তনশীল না হয় এবং ডেটার সংখ্যা কম হয়, তাহলেই প্রোগ্রামে ডেটাগুলোকে প্রকাশ করা যেতে পারে সরাসরি কোনো চলকের মাধ্যমে। এবং এই সকল ক্ষেত্রে যে ইনপুট স্টেটমেন্টটিকে কাজে লাগানো হয় সেটিকে বলা হয় অ্যাসাইনমেন্ট ইনপুট স্টেটমেন্ট।
আমরা যদি এখানে খেয়াল করি যে প্রথমেই ইন্টি এ বি এস এটি হচ্ছে একটি ভেরিয়েবল, তারপরে যে লাইনটিতে বলা হচ্ছে a ইকুয়াল 25 এবং b ইকুয়াল 50। এখানে ইকুয়াল সাইনটি সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে ব্যবহার করা হয় এবং এই অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে যে এই অপারেটরটির ডান পাশে যে ভ্যালুটি থাকবে সেই ভ্যালুটি বাম পাশে কোনো ভেরিয়েবল থাকলে তার উপরে অ্যাসাইন করে দেবে। অর্থাৎ ডান পাশে ভ্যালু না থেকে যদি কোনো ভেরিয়েবলও থাকে তাহলে ডান পাশের ভেরিয়েবলের যে মানটি থাকবে সেই মানটি কি করবে, বাম পাশে যে ভেরিয়েবল থাকবে তার উপরে অ্যাসাইন করে দেবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি a অ্যাসাইন 25, পরের লাইন আছে b অ্যাসাইন 50। অর্থাৎ এক্ষেত্রে ইনপুট হিসেবে a এবং b কে যে দুইটি মান দেওয়া হচ্ছে 25 এবং 50 সেটি কিন্তু সরাসরি অ্যাসাইন করে দেওয়া হয়েছে। পরের লাইনে এসে বলা হচ্ছে a ইকুয়াল a প্লাস b, অর্থাৎ এখানে a এর মান এবং b এর যে মানটি রয়েছে সেই মানটি প্লাস বা যোগ করে কি করবে, সেটি আবার অ্যাসাইন করে দেবে s এর উপরে। তারপরের লাইনটি হচ্ছে আউটপুট স্টেটমেন্ট, সেটা আমরা আউটপুট স্টেটমেন্টে যখন যাব তখন আমরা পড়ব। এখানে আউটপুট হিসেবে বলছে যে s এর মানটি প্রদর্শন করো। আমাদের আলোচনা হচ্ছে ইনপুট স্টেটমেন্ট এবং এখন আলোচনা করছি অ্যাসাইনমেন্ট ইনপুট স্টেটমেন্ট, সেটি কিভাবে কাজ করে। এখানে এই প্রোগ্রামটি চালনা করার সাথে সাথে কি ঘটনা ঘটবে, 25 এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, 50 বি এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। এই প্রোগ্রামটি যতবার চালনা করি না কেন ততবারই কিন্তু একই ঘটনা ঘটবে। এক্ষেত্রে ইনপুট হিসেবে ডেটার মানটিকে কি করা হচ্ছে, অ্যাসাইন করে দেওয়া হচ্ছে। কিভাবে, একটি অপারেটর ব্যবহার করে, যে অপারেটরটির নাম আমরা বলেছি অ্যাসাইনমেন্ট অপারেটর। আর এই অ্যাসাইনমেন্ট অপারেটরটি ব্যবহার করে যখন কোনো একটি ভেরিয়েবলে ডেটা ইনপুট করার ব্যবস্থা করা হচ্ছে তখনই সেই ইনপুট ব্যবস্থা বা ইনপুট স্টেটমেন্টকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট ইনপুট স্টেটমেন্ট। এরপর আমরা দেখব এক বা একাধিক বর্ণ পড়া বা রিডিং এ ক্যারেক্টার। কোনো বর্ণ পড়ার জন্য প্রোগ্রামে যে স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাকে বলা হয় রিডিং এ ক্যারেক্টার বা এক বা একাধিক বর্ণ পড়া ইনপুট স্টেটমেন্ট। সি প্রোগ্রামিং এ একটি বর্ণ পড়ার জন্য ব্যবহার করা হয় গেট ক্যারেক্টার এই কমান্ডটি এবং একাধিক বর্ণ পড়ার জন্য ব্যবহার করা হয় গেটস এই কমান্ডটি। সবচেয়ে সরলতম ইনপুট কমান্ড হচ্ছে এই একটি বর্ণ পড়া ইনপুট স্টেটমেন্টটি। এখানে যে প্রোগ্রামটি রয়েছে সেই প্রোগ্রামটির দিকে যদি আমরা একটু নজর দিই তাহলে আমরা দেখব যে উপরে ক্যারেক্টার টাইপের দুইটি ভেরিয়েবল ঘোষণা করা হয়েছে, একটি ch আর একটি হচ্ছে স্টুডেন্ট নেম। আমি ভেরিয়েবল আলোচনার দিন বলেছিলাম যে ভেরিয়েবল একটি ক্যারেক্টার দিয়ে হতে পারে, আবার একাধিক ক্যারেক্টার দিয়েও ভেরিয়েবলের নামকরণ করা যেতে পারে। তবে বলেছি সেটি কখনোই 32টির বেশি হবে না, অর্থাৎ একত্রে 32টির বেশি ক্যারেক্টার দিয়ে ভেরিয়েবলের নামকরণ করা যাবে না। তো এখানে ch এটি একটা ভেরিয়েবল, স্টুডেন্ট নেম এটি একটা ভেরিয়েবল। কোন টাইপের, ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল, অর্থাৎ এই ভেরিয়েবলগুলো ক্যারেক্টার বা বর্ণ নিতে পারবে। স্টুডেন্ট নেমের পাশে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে 40 লেখা রয়েছে এটি হচ্ছে আসলে একটি অ্যারে টাইপের ভেরিয়েবল। এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব যেদিন আমরা অ্যারে নিয়ে কথা বলবো সেদিন। তো আমরা যেটা বলছিলাম সেটি হচ্ছে যে এখানে ক্যারেক্টার টাইপের দুইটা ভেরিয়েবল রয়েছে, একটি হচ্ছে ch আর একটি হচ্ছে স্টুডেন্ট নেম। পরের লাইন আমরা দেখতে পাচ্ছি printf please type student name, it's a message, অর্থাৎ প্রোগ্রাম এইখানে ডিসপ্লেতে একটা মেসেজ দেবে, ইউজারকে বলবে যে এখানে স্টুডেন্ট নেমটি টাইপ করার জন্য। সো আমরা জানি একটা স্টুডেন্ট নেম একাধিক ক্যারেক্টার দিয়ে হয়ে থাকে, অর্থাৎ একটা স্টুডেন্ট নেম লিখতে গেলে অনেকগুলো বর্ণ দরকার হয়। সো অনেকগুলো বর্ণ সম্বলিত কোনো ক্যারেক্টারকে ইনপুট নেওয়ার জন্য আমরা বলেছি সেখানে গেটস এই কমেন্টটি ব্যবহার করা হয়। তাই এখানে গেটস স্টুডেন্ট নেম, অর্থাৎ স্টুডেন্ট নেম যে ভেরিয়েবলটি রয়েছে সেই ভেরিয়েবলটির মধ্যে একাধিক ক্যারেক্টার নেওয়া যাবে, কারণ এখানে বলা হচ্ছে গেটস একাধিক ক্যারেক্টার নিতে পারবে। পরের লাইনটি বলা হচ্ছে printf please type section name a or b, it's some kind of message, এটাও মেসেজ দেবে ডিসপ্লেতে এবং এই মেসেজটি দ্বারা ইউজার বুঝতে পারবে যে তাকে এখন আরো একটা ইনপুট দিতে হবে সেকশন নেম, এবং সেকশন নেম হিসেবে বলা হচ্ছে a অথবা b, দুটার যে কোনো একটি ক্যারেক্টার এখানে ইউজ করতে হবে। পরের লাইনে বলা হচ্ছে ch equal get character, অর্থাৎ
এখানে ch এই যে ভেরিয়েবলটিতে একটি ক্যারেক্টার সে নিতে পারবে, যে ক্যারেক্টারটি নেওয়ার জন্য এখানে গেট ক্যারেক্টার এই কমেন্টটি ব্যবহার করা হয়েছে। তো এটি হচ্ছে ক্যারেক্টার, রিডিং এ ক্যারেক্টার বা এক বা একাধিক বর্ণ পড়া ইনপুট স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের মধ্যে বলেছি একটি বর্ণ ইনপুট হিসেবে নেওয়া যাবে, আবার একাধিক বর্ণ ইনপুট হিসেবে নেওয়া যাবে। এখানে একটি বর্ণ নেওয়ার জন্য ব্যবহার করা হয় গেট ক্যারেক্টার এই কমান্ডটি, আর একাধিক বর্ণ এটি নেওয়ার জন্য ব্যবহার করা হয় গেটস এই কমান্ডটি। এরপরে যে লাইনটি আছে প্রিন্টএফ পুটস, এগুলো হচ্ছে আউটপুট স্টেটমেন্ট বলেছি, এটি আলোচনা করব যেদিন আমরা আউটপুট স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। এবার আমরা দেখব হচ্ছে ফরম্যাটেড ইনপুট স্টেটমেন্ট। যে কমান্ডের মাধ্যমে কিবোর্ডের সাহায্যে পরিবর্তনশীল ডেটা গ্রহণ করা হয় তাকে বলা হয় ফরম্যাটেড ইনপুট স্টেটমেন্ট। অর্থাৎ প্রোগ্রামে যে স্টেটমেন্টের মাধ্যমে পরিবর্তনশীল ডেটা প্রদান করার ব্যবস্থা করা হয় তাকে বলা হচ্ছে কি ফরম্যাটেড ইনপুট স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট ব্যবহার করে তৈরি করা প্রোগ্রাম রান করার সময় কি করা হয়, ব্যবহারকারীর নিকট থেকে প্রয়োজনীয় ডেটা নেওয়ার জন্য ব্যবহার করা হয় স্ক্যানএফ ফাংশনটি। অর্থাৎ এই ইনপুট স্টেটমেন্ট ব্যবহার করে কোনো প্রোগ্রাম তৈরি করলে সেই প্রোগ্রামটি রান করার সময় প্রতিবারই কি হয়, ব্যবহারকারীর কাছ থেকে নতুন নতুন ইনপুট গ্রহণ করবে। আর এই ইনপুট গ্রহণ করার জন্য যে স্টেটমেন্টটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে স্ক্যানএফ ফাংশন। এর জন্য প্রোগ্রামে সংযুক্ত করতে হবে অবশ্যই stdio.h নামক এই লাইব্রেরি ফাংশনটি, কারণ স্ক্যানএফ হচ্ছে একটি স্ট্যান্ডার্ড ইনপুট ফাংশন। এই স্ট্যান্ডার্ড ইনপুট ফাংশনটিকে কাজ করানোর জন্য অবশ্যই কিন্তু stdio.h এই লাইব্রেরি ফাংশনটিকে প্রোগ্রামের সাথে যুক্ত করে দিতেই হবে। যেমন এখানে একটা প্রোগ্রাম আমরা দেখি, প্রথমে লিখেছি include stdio.h, পরের লাইনে আমরা বলেছি ইন্টি মেইন, অর্থাৎ এটা মেইন ফাংশন শুরু। তারপরে আমরা যেটা বলেছি সেটি হচ্ছে ইন্টি abs। এটি এখানে তিনটে ভেরিয়েবল রয়েছে, ভেরিয়েবল তিনটি হচ্ছে ইন্টিজার টাইপের। তারপরের লাইনে বললাম scanf ফাংশনের মধ্যে বলে দিয়েছি %d কমা কোটেশন, তারপরে অ্যাড্রেস অফ a। পরের লাইনে বলেছি scanf, তারপর ফাংশনের মধ্যে বলে দিয়েছি %d কমা কোটেশন, এরপরে বলেছি অ্যাড্রেস অফ b। পরের লাইনে বলা হচ্ছে s ইকুয়াল a প্লাস b, অর্থাৎ এক্ষেত্রে প্রোগ্রাম কি করবে, a আর b কে প্লাস করে s এর মধ্যে অ্যাসাইন করে দেবে। তারপরের লাইনে আমরা বলেছি প্রিন্টএফ s টাকে প্রিন্টএফে নিয়ে দাও। এখন যদি আমরা বেসিক্যালি এর কাজটা একটুখানি কম্পিউটার অভ্যন্তরীণ কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু ভাবি, তাহলে বিষয়টি প্রথমেই কি করা হয়, যখন ইন্টি abs তিনটা ভেরিয়েবল ঘোষণা করা হয় তখনই তিনটা ভেরিয়েবল কম্পিউটারের মেমোরিতে যে তারা তাদের অবস্থান জানান দেয়, অর্থাৎ ভেরিয়েবলগুলো কম্পিউটারের মেমোরিতে যে তারা তাদের অবস্থান নিয়ে নেয়। এর পরের লাইনে যখন বলা হচ্ছে যে স্ক্যানএফ, অর্থাৎ কিবোর্ড থেকে যখন একটা ডেটা ইনপুট দেওয়া হয় প্রথমে বলা হচ্ছে সেই ডেটাটি a নামক মেমোরিতে যে জায়গা রয়েছে সেখানে দিয়ে পৌঁছে দাও। অর্থাৎ কিবোর্ড থেকে পরবর্তীতে কোনো কিছু ইনপুট দিলেই প্রথমে সেটি কি হবে, এর কাছে পৌঁছে যাবে। তারপরে যখন আরেকটা ইনপুট দেওয়া হবে সেটি কি হবে, বির কাছে পৌঁছে যাবে। এরপর প্রোগ্রামের প্রসেসের এই লাইনটিতে প্রোগ্রাম কি কাজ করে, a আর b এই দুটিকে যোগ করার পর যে মানটি হয় সেই মানটিকে নিয়ে s এর কাছে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ s এর মধ্যে অ্যাসাইন করে দেওয়া হয়। পরবর্তীতে বলা হয় যে s তোমার কাছে যে জিনিসটি রয়েছে সেটি আউটপুটে প্রদর্শন করো। মূলত আউটপুট স্টেটমেন্ট হিসেবে s মধ্যে যে ফলাফলটি রয়েছে সেটি তখন ডিসপ্লেতে প্রদর্শন করানো হয়ে থাকে। এভাবেই আসলে ইনপুট স্টেটমেন্টগুলো কাজ করে থাকে। আমরা এই স্টেটমেন্টগুলোর ব্যবহারিক কিছু কাজ দেখব আগামী ক্লাসে। আজকে আমরা যে তিনটা ইনপুট স্টেটমেন্ট নিয়ে কথা বললাম, এই তিনটি স্টেটমেন্টের প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা আগামী ক্লাসে কথা বলবো। অ্যাসাইনমেন্ট ইনপুট স্টেটমেন্টের প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে, রিডিং এ ক্যারেক্টার ইনপুট স্টেটমেন্ট প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে, এবং ফরম্যাটেড ইনপুট স্টেটমেন্ট এটাও প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে সেটি আমরা দেখব আগামী ক্লাসে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের কাছে একটি প্রশ্ন দিতে চাই। সেই প্রশ্নটি হচ্ছে সি প্রোগ্রামিং এ ডেটা ইনপুট দেওয়া যেতে পারে কয়টি পদ্ধতিতে, একটি, দুইটি, তিনটি নাকি চারটি? সি প্রোগ্রামে ডেটা ইনপুট দেওয়া যেতে পারে কয়টি পদ্ধতিতে, একটি, দুইটি, তিনটি নাকি চারটি?
আজকের আলোচনা আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে সি প্রোগ্রামিং এ ডেটা ইনপুট দেওয়া যেতে পারে তিনটা পদ্ধতিতে: অ্যাসাইনমেন্ট ইনপুট স্টেটমেন্ট, রিডিং এ ক্যারেক্টার এবং তৃতীয়টি হচ্ছে ফরম্যাটেড ইনপুট স্টেটমেন্ট। তোমাদের জন্য এবারে প্রশ্ন হচ্ছে ইনপুট স্টেটমেন্টের জন্য কোন লাইব্রেরি ফাংশনটি ব্যবহার করা হয়? conio.h, stdio.h, math.h নাকি stdlib.h? প্রশ্নটি করেছি ইনপুট স্টেটমেন্টের জন্য কোন লাইব্রেরি ফাংশনটি ব্যবহার করা হয়? conio.h, stdio.h, math.h নাকি stdlib.h? আমরা আলোচনায় যেটি দেখলাম সেটি হচ্ছে যে ইনপুট স্টেটমেন্টের জন্য stdio অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই লাইব্রেরি ফাংশনটিকে ব্যবহার করা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনায় আমরা যা যা শিখলাম সেটি হচ্ছে ইনপুট স্টেটমেন্ট কি, আরো আমরা শিখলাম হচ্ছে ইনপুট স্টেটমেন্টের ব্যাখ্যা, জানলাম হচ্ছে ইনপুট স্টেটমেন্ট কিভাবে ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এরই সাথে শেষ করছি আজকের আলোচনা। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।